শুভ সন্ধ্যা। আপনাদের সাথে আছি তাওফিকা রহমান। প্রিয় দর্শক শ্রোতা, বর্ষার এই সন্ধ্যায় সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি শুভ সন্ধ্যার আজকের আয়োজন। আজকের শুভ সন্ধ্যা থাকছে চলতে থাকা প্রদর্শনী, এনটিভি হাইলাইটস এবং নন্দিত অভিনেতা ডক্টর এজাজুল ইসলামের সঙ্গে আলাপচারিতা। প্রথমেই চলতে থাকা প্রদর্শনী। শুরুতেই জানিয়ে দিচ্ছে চলতে থাকা প্রদর্শনীর সময়সূচি। ধানমন্ডির আলিয়াস ফসেজের লা গ্যালারিতে অনুষ্ঠিত হচ্ছে অভিশঙ্কর আইনের একক চিত্রকলা প্রদর্শনী ম্যানগ্রোভ পোর্টাল। দুপুর 12টা থেকে রাত 8টা এই সময় প্রদর্শনী চলবে 19 জুলাই পর্যন্ত। ধানমন্ডির গ্যালারি চিত্রকে অনুষ্ঠিত হচ্ছে শিল্পী সুলতান ইশতিয়াকের একক চিত্রকলা প্রদর্শনী। প্রতিদিন সকাল 10টা থেকে রাত 8টা এই সময় প্রদর্শনী চলবে 25 জুলাই পর্যন্ত। দেখছিলেন চলতে থাকা প্রদর্শনীর সময়সূচি। এবার মৃত্যু দিবসে শ্রদ্ধাঞ্জলি। আজ 19 জুলাই নন্দিত কথা সাহিত্যিক, নাট্যকার ও চলচ্চিত্র পরিচালক হুমায়ূন আহমেদের মৃত্যু দিবস। তিনি 1948 সালে 13 নভেম্বর নেত্রকোনা জেলার কেন্দুয়া থানার কুতুবপুর গ্রামে জন্মগ্রহণ করেন। তার রচিত উল্লেখযোগ্য উপন্যাসগুলোর মধ্যে রয়েছে নন্দিত নরকে, শঙ্খনীল কারাগার, এইসব দিনরাত্রি, জোছনা ও জননীর গল্প, শ্রাবণ মেঘের দিন, মেঘ বলেছে যাবো যাবোর মতো অসংখ্য উপন্যাস। বাংলা কথা সাহিত্যে অসামান্য অবদানের জন্য এদেশের পাঠক হৃদয়ে তিনি চিরকাল অমর হয়ে থাকবেন। হুমায়ূন আহমেদ 2012 সালের আজকের এই দিনে মৃত্যুবরণ করেন। মৃত্যু দিবসে বরণে এই কথা সাহিত্যিককে আমরা স্মরণ করছি গভীর শ্রদ্ধায়। এবার এনটিভি হাইলাইটস। এবার জানিয়ে দিচ্ছি কি কি থাকছে এনটিভির রাতের অনুষ্ঠান মালায়। রাত 8টা 20 মিনিটে দেখবেন কাজী মোহাম্মদ মোস্তফার প্রযোজনায় অনুষ্ঠান গ্লিটার রান্নাঘর। রাত 9টায় প্রচার হবে ওয়াহিদুল ইসলাম শুভ্র প্রযোজনায় অনুষ্ঠান স্টাইলস অ্যান্ড ট্রেন্ডস। রাত 9টা 40 মিনিটে প্রচার হবে গোলাম সোহরাব দোদুলের পরিচালনায় ধারাবাহিক নাটক সংসার। তোকে বিয়ে করব কি? ছি 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 ভাইয়া, আমার কেন বিয়ে হবে? আমার কি বিয়ের বয়স হয়েছে নাকি? বিয়েটা কার? বিয়েটা হচ্ছে আমাদের পৃথা ম্যাডামের। রাত 12টা 10 মিনিটে থাকছে টক শো এই সময়। এই ছিল এনটিভির রাতের অনুষ্ঠানমালার সময়সূচি। এবার আলাপচারিতা। আজ 19 জুলাই নন্দিত কথা সাহিত্যিক, নাট্যকার ও চলচ্চিত্র পরিচালক হুমায়ূন আহমেদের মৃত্যু দিবস। প্রিয় দর্শক, হুমায়ূন আহমেদকে নিয়ে কথা বলতে আজ আমাদের সঙ্গে আছেন নন্দিত অভিনেতা ডক্টর এজাজুল ইসলাম। চলুন কথা বলি তার সঙ্গে। শুভ সন্ধ্যা। শুভ সন্ধ্যা। কেমন আছেন? আলহামদুলিল্লাহ। তো আজকে তো আমাদের সবার প্রিয় হুমায়ূন স্যারের মৃত্যু দিবস। তো আজকের দিনে আমরা সবাই তাকে স্মরণ করছি অনেক শ্রদ্ধার সাথে। তো আপনি তো তার অনেক কাছের একজন মানুষ ছিলেন। তো প্রথমে আজকের দিনে আপনার অনুভূতিটা একটু জানতে চাচ্ছি। আমার আসলে আজকের দিনে বিশেষ কোনো অনুভূতি নেই। আজকের দিনের যে অনুভূতি, এটা আমার প্রতিদিনের অনুভূতি। স্যার চলে যাওয়ার পর থেকে এমন কোনো দিন নেই যে আমার স্যারের কথা কোনো না কোনো কাজে মনে না পড়ে। এবং যেহেতু শুটিং করি, অভিনয় করি, এখনও অভিনয় করতে গেলে, যে কোনো সংলাপ দিতে গেলেই আমার স্যারের কথা মনে হয় এবং সবসময় সেই আফসোসটা কাজ করে, আহারে সেই সুন্দর সংলাপগুলি এখন তো আর দিতে পারি না। তো প্রতিটি কাজে তো স্যারকে আসলে শুধু আজকের দিনে আমার বিশেষভাবে মনে পড়ছে এটা বলবো না। স্যার চলে যাবার পর প্রতিদিন আমার স্যারের কথা মনে পড়ে এবং কোনো না কোনো কাজে স্যারের কথা অবশ্যই মনে পড়ে। প্রথম হুমায়ূন স্যারের সাথে আপনার পরিচয়টা কিভাবে হয়েছিল সেটা একটু আমরা জানতে চাচ্ছি। প্রথম পরিচয় হয়েছিল, আমি তখন পিজিতে নিউক্লিয়ার মেডিসিনে পোস্ট গ্রাজুয়েশন শেষ করেছি। আচ্ছা। তো সার্টিফিকেট উঠাতে গেলে ওই ডিপার্টমেন্টাল হেড যিনি, ওনার সিগনেচার লাগে। তো আমি পিজিতে নিউক্লিয়ার মেডিসিন ডিপার্টমেন্টে গেলাম আমার স্যার প্রফেসর করিমের কাছে। তো যে শুনলাম যে উনি নেই, উনি হুমায়ূন স্যারের অফিসে। আচ্ছা। তো আমি ওনার যে অফিসে বসেন,
বললাম যে স্যার হুমায়ুন স্যারের অফিসে কেন? বলে যারা জানেন না, হুমায়ুন আহমেদ তো ওনার স্কুলে ফ্রেন্ড, একসঙ্গে লেখাপড়া করেছেন। আচ্ছা আচ্ছা। তো আমি জানতাম হুমায়ুন স্যারের অফিস কোথায়। আমি তখন স্যারের অফিসে রওনা দিলাম। উদ্দেশ্য হচ্ছে সিগনেচার না, তখন আমি চিন্তা করলাম এই সুযোগে আমি তো হুমায়ুন স্যারের সঙ্গে দেখা করতে পারবো। আচ্ছা। আমার কোথায় সার্টিফিকেট ওঠানোর চিন্তা, ওটা মাথাতেই নেই। পরে স্যারের অফিসে চলে গেলাম কাকরাইলে, এবং আমার ভাগ্য খুবই সুপ্রসন্ন ছিল যে দেখি ওনার অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর সামনে বসা। আমি বললাম যে আমি প্রফেসর করিমের কাছে এসেছি, উনি কি আছেন? হ্যাঁ, ভেতরে আছেন। আমি কিছু বলবার আগেই উনি ভেতরে চলে গেলেন, যে বলেন ভেতরে আসেন। আমি তো আশাই করিনি যে আমাকে হুট করে স্যারের সামনে ডাকবেন। তো ঢুকলাম, এবং পরের ঘটনাগুলিও একেবারে আমার কাছে অলৌকিক মনে হয়। আমি ঢুকবার পরে আমার যে প্রফেসর করিম, উনি আমাকে যতগুলি প্রশ্ন করেছেন তার চাইতে 3 গুণ প্রশ্ন করেছেন হুমায়ুন স্যার। স্যার আমাকে বলেন, তুমি কোথায় থাকো, কোথায় পোস্টিং তোমার, ওর এই ডিগ্রি নিলে তো অনেক বড় ডাক্তার হয়ে গেলে তুমি এখন। আমি অবাক হয়ে যাচ্ছিলাম যে এত প্রশ্ন উনি করছেন, এবং আমি মানে কিভাবে যে তাকিয়েছিলাম ওনার দিকে। তারপরে বললেন যে এই আমি তো গাজীপুরে যাই শুটিং করতে, তুমি তো ডাক্তার, একটু আমাকে হেল্প করো তো। আমি তো সেটা করবার জন্য মানে সুযোগ খুঁজছিলাম। স্যার আপনি যেভাবে বলবেন আমি সেভাবে হেল্প করতে পারবো, কোনো সমস্যা নেই। তখন আমি কেবল গাজীপুরে, নতুন পোস্টিং, রোগীপত্র নেই, কাজকর্ম নেই। ঠিক তখন মোবাইল ছিল না। আমি আমার চেম্বারের ফোন নাম্বারটা স্যারকে দিয়ে আসলাম, এবং সপ্তাহ 2-1 পরে স্যার নিজে আমাকে ফোন করলেন যে ডাক্তার আমি একটা সিরিজ করব, থাকবার জায়গা নেই, তুমি আসো। আমি দৌড় দিয়ে চলে গেলাম। পরের দিন সকালবেলা স্যার বললেন যে উনি সবুজ সাথী নামে একটা সিরিয়াল করবেন, পুরো ইউনিটকে থাকবার একটা ব্যবস্থা করতে হবে, তাদের সব কিছু যাতে সুন্দরভাবে হয় সে দায়িত্বটা আমাকে পালন করতে হবে। এবং ছুটে আসলাম। ছুটে এসে পাগলের মতো যত সুন্দরভাবে ব্যবস্থা করা যায় সব করলাম গাজীপুরে। স্যার আসলেন এবং মুগ্ধ হলেন আমার সব ব্যবস্থাপনা দেখে। কিন্তু স্যারকে আমি তখনও বলিনি যে স্যার আমি রেডিওতে বহুদিন অভিনয় করেছি, আমি টেলিভিশনে এনলিস্টেড, কেউ আমাকে সুযোগ দিচ্ছে না, একটু অভিনয় করতে চাই। এটি বলার সাহস পাইনি। তৃতীয় দিন আমি আর ঠিক থাকতে পারলাম না। ওই গাজীপুরে শুটিং স্পটে বললাম যে স্যার আমি তো রেডিওতে অনেক বছর কাজ করেছি, রংপুরে মঞ্চে কাজ করেছি, টেলিভিশনে এনলিস্টেড হয়েছি, স্যার কেউ সুযোগ দিচ্ছে না। আমি খুবই ভয়ে কাঁপতে কাঁপতে স্যারকে কথাটা বললাম। স্যার তখন আমার দিকে তাকালেন, তুমি কি বিটিভিতে এনলিস্টেড? আলন জি স্যার, গতবার হয়েছি, কিন্তু কেউ তো স্যার সুযোগ দিচ্ছে না। এবং স্যার তাকিয়ে থাকলেন। তখন বিটিভির এনলিস্টমেন্টটা একটা বিরাট ব্যাপার ছিল। তাকিয়ে থাকবার পরে বললেন যে ঠিক এভাবে বলেন, আমি তোমাকে সুযোগ দেব, আমি দেব। এবং সেদিন কিংবা পরের দিন স্যার আমার জন্য একটা স্পেশাল সিকোয়েন্স লিখলেন, যেটা নাটকের মধ্যে ছিল না। সেটা কি ওই সবুজ সাথে যেটা জন্য শুটিং এ গিয়েছিল? আচ্ছা, একটা স্বাস্থ্যকর্মীর ছোট্ট একটা ক্যারেক্টার। এবং স্যার শুট করলেন, স্যার এখানে বসা, আপনার জায়গা আমি বসা, ক্যামেরা এখানে, একদম সামনে বসে স্যার আমাকে একটা করে সংলাপ বলেন, আমি অভিনয় করি। আচ্ছা। এবং আমি বুঝলাম স্যার তো অভিনয় না পারলে খুবই রাগারাগি করতেন, খুবই বকা দিতেন, সেটা মঙ্গলের জন্যই। স্যার আমাকে একটিবারও বকা দেননি। এবং শুটিং শেষ হওয়ার পরে তো ডিনার, স্যার খেতে খেতে বললেন, এই ডাক্তার তো অনেক ভালো অভিনয় করে। আচ্ছা, এই হলো আমার শুরুটা। তো প্রথমে তো যেহেতু কাজ করা হয়েছে, আবার হুমায়ুন স্যারের নাটক আগে দেখা হয়েছে, বইও হয়তো পড়া হয়েছে, উনার তো আপনি ভক্ত ছিলেন, তো সেই পছন্দের মানুষের সাথে কাজ করার প্রথম দিনের অভিজ্ঞতাটা কেমন ছিল? আমার আসলে ঘুম হয়নি। আচ্ছা আচ্ছা। আমি সারা রাত যখন শুনলাম যে স্যার আমাকে নিয়ে লিখছেন, হ্যাঁ জি, ওই রাতে আমার ঘুম হয়নি। আচ্ছা আচ্ছা। যে স্যার আমাকে এত তাড়াতাড়ি এত সুযোগ দিলেন, এবং সেটি ছিল স্পেশাল সুযোগ, আমার জন্য স্পেশাল একটি সিকোয়েন্স লিখে ফেলেন। আমি কি করে, সেটা আসলে বিশ্বাসের একটা বাইরে ছিল যে কি হয়ে গেল। আচ্ছা, তো সাধারণত হুমায়ুন স্যারের নাটকের একটা বৈশিষ্ট্য ছিল, ওনার প্রতিটা নাটকের প্রতিটা চরিত্রই, ছোট হোক বড় হোক, প্রতিটা চরিত্রে একটা আলাদা একটা আকর্ষণ থাকতো, একটা বিশেষত্ব থাকতো। এবং আমরা আপনাকে সবসময় দেখেছি একটু কমেডি চরিত্রে, একটু হাসির চরিত্রে অভিনয় করতে। এটা কি আপনার পছন্দের জন্য ছিল, নাকি এই চরিত্রে আপনাকে বেশি মানাতে বলে হুমায়ুন স্যার দিত? আমি কিন্তু প্রথম সিরিয়াস ক্যারেক্টার করেছিলাম, যেরকম সবুজ সাথী। স্যারের প্রথম যখন আমি বড় চরিত্র পেলাম অদেখা ভুবন একটা নাটকে, একদম সেন্ট্রাল ক্যারেক্টার, শ্রাবণ মেঘের দিন, সব কিন্তু সিরিয়াস ক্যারেক্টার ছিল। তো আমি একদিন, সালে ভাই আছেন আমাদের অভিনয় করেন, সালে আহমেদ, ওনাকে গল্প করে বলেছিলাম যে আমি মেডিকেল কলেজে খুব হাসাতাম, আমি স্টেজে উঠলে আগে ছাত্রছাত্রীরা 5 মিনিট হাসতো, তারপর আমি অভিনয় করতাম। মানে তো এটা সালে ভাই হুমায়ুন স্যারকে বলেছিলেন যে ডাক্তার কিন্তু খুব ভালো কমেডি করতে পারে, মজার অভিনয় করতে পারে।
তো স্যার বললেন, না ওকে দেখে তো মনে হয় না, তাই নাকি? তো তারপরে স্যার বললেন, এই ডাক্তার, আমি যদি তোমাকে একটু কমেডি টাইপ অ্যাক্টিং করতে বলি, তোমার প্র্যাকটিসে কোনো সমস্যা হবে না তো? দেখো তুমি ডাক্তার, তুমি যদি এমন কিছু করো পরে রোগীর আবার তোমাকে নিয়ে হাসাহাসি করবে। আমি বললাম, স্যার আপনি যেটা ভালো মনে করেন, আপনি যদি বোঝেন যে আমি এই কাজটি ভালো করতে পারবো, আমি সেটি করব, আমার কোনো মতামত নেই স্যার। তারপরে স্যার আমাকে দিয়ে একটু মজার মজার অভিনয় করালেন এবং সেখান থেকেই শুরু হলো মজার অভিনয় করা। তো মজার মজার অভিনয় আবার শুটিং করতে যেও নিশ্চয়ই আপনাদের অনেক মজার ঘটনা আছে। আজকের দিনে যে কোনো একটা, যদি আমাদের এই অল্প সময়ের মধ্যে একটু একটা যে কোনো শুটিং এর একটু ঘটনা যদি আমার সাথে একটু শেয়ার করতেন। চৈত্র দিনের গান একটা নাটক ছিল, আচ্ছা, আমার খুবই প্রিয় নাটক। এই নাটকে আমরা সবসময় একটা কাজ করতাম, সেটি হচ্ছে যে সবসময় তো ভয় থাকতো যে কখন স্যার বকা দেন, অভিনয়টা ঠিক হলো কিনা, কোথাও ভুল করলাম কিনা। তো প্রত্যেকটা দৃশ্য গ্রহণের পরেই আমরা চুপ করে স্যারের দিকে একটু তাকাতাম, মানে স্যারের মুখটা দেখতাম, হ্যাঁ স্যার কি খুশি না খুশি না। তো ওই দৃশ্যটা ছিল এমন, স্যার কিন্তু দর্শককে হাসাতেন, ঠিক পর মুহূর্তেই কাঁদাতেন। আমরা দর্শককে হাসিয়েছি অনেক, স্যার হাসিয়েছেন, আমরা তো স্যারের হাতের পুতুল ছিলাম। আবার হুট করে স্যার কাঁদিয়েছেন, কিন্তু সেজন্যই ওনার হাসির অভিনয়গুলির মজা এত বেশি ছিল। তো দৃশ্যটি গ্রহণের পরে, এবং আমি এমনভাবে করেছিলাম, আমরা সবাই খুব ইনভলভ হয়ে যেতাম, তো যেহেতু স্যার ইনভলভ হতেন 100%, আমরাও সবাই ইনভলভ থাকতাম। তো দৃশ্যটি এমনই ছিল, আমি আসলে অ্যাক্টিং করতে করতে কেঁদেই দিয়েছিলাম। আচ্ছা, তো দৃশ্যটা করার পরে আমি স্যার দিকে আস্তে করে তাকালাম, স্যার কি খুশি, দেখি স্যার চোখ মুছছেন, আমার চোখে পানি, স্যারের চোখেও পানি। আমি এখনো ভুলি না দৃশ্যটি। আচ্ছা, তো এত কাছের মানুষ আপনি ছিলেন, প্রতিটা কাজে আপনি তার সাথে ছিলেন, অন্যরকম একটা সম্পর্ক ছিল আপনার। তো জানতে চাচ্ছি যে ব্যক্তি হিসেবে হুমায়ূন আহমেদ এবং একজন নাট্যকার বলি বা লেখক হিসেবে হুমায়ূন আহমেদ কেমন ছিলেন, আলাদা আলাদাভাবে একটু জানতে চাচ্ছি। লেখক হিসেবে তো আমার মানে ওনাকে নিয়ে বলাটাই মানে অনেক কঠিন। শুধু এটুকুই বলবো যে উনি সব শ্রেণীর মানুষের হৃদয় জুড়ে থাকা একজন লেখক ছিলেন, যাকে পছন্দ করতেন সব ধরনের পাঠক। আর মানুষ হিসাবে আমি ওনাকে সবসময় মহাপুরুষ বলি। যারা ওনার খুব কাছে থেকে ওনাকে দেখেননি তারা ওনাকে মূল্যায়ন করতে পারবেন না। ছোট্ট একটা গল্প বলি, আমি সকালবেলা স্যারের বাসায় গিয়েছি, আমি কাজ ছাড়া কখনো যেতাম না, স্যার ডাকতেন, ডাকলেই যেতাম। তো নাটকের কোনো কাজ ছিল, আলাপ শেষ করে উনি বললেন, ডাক্তার কালকে রাতে একটা স্বপ্ন দেখলাম, আমার সামনে অনেক মানুষ দাঁড়ানো, মনে হচ্ছিল এরা রোগী, আমার মনে হচ্ছিল, তো কি করা যায় বলো তো? আমি বললাম, স্যার আমাদের স্কুলে একটা মেডিকেল ক্যাম্প করি, আপনি যখন দেখেছেন অনেক রোগী, আমরা অনেক রোগী ডাক দিই, তাদেরকে ট্রিটমেন্টটা দিই। স্যারের শহীদ স্মৃতি বিদ্যাপীঠ, যেটা কুতুবপুরে স্যার বানিয়েছেন, স্যার বললেন ঠিক আছে আয়োজন করো। তারপরে বিশাল আয়োজন করলাম স্যারের স্কুলে, হাজার হাজার রোগী, আমরা ওষুধপত্র সব নিয়ে গেলাম, সারা দিন ধরে রোগী দেখলাম, সমস্ত রোগীকে বিনামূল্যে ওষুধ দিলাম, বিশাল বড় আয়োজন, শুধু একটি স্বপ্নের জন্য। এবং সে ক্যাম্প করবার পরে স্যার বললেন, ডাক্তার কাজ করো না, স্কুলে ছোট্ট একটা রুম করি, এটা একটা মেডিকেল সেন্টার, তুমি মাঝে মধ্যে আসবে, আমার ছাত্রছাত্রীদের, এদের বাবা মাদের, গরিব আত্মীয় স্বজনদের দেখবে। স্যার যতদিন বেঁচে ছিলেন আমি একটা নির্দিষ্ট সময় পর পর স্কুলে যেতাম, বাচ্চাগুলোকে দেখতাম, ওদের গরিব বাবা মাকে দেখতাম, শুধু একটি স্বপ্নের জন্য স্যার এত কিছু করেছিলেন। আচ্ছা, তো আগে তো কাজ করা হয়েছে, এখন তো আসলে হুমায়ূন স্যার আমাদের ভেতরে নেই, আমরাও তার নাটকগুলো অনেক মিস করি। এবং আপনি যখন শুটিং করতে যান, আপনি বললেন যে শুটিং করতে যান বা আপনার যে চরিত্রটা ছিল সেটাও হয়তো আপনি মিস করে থাকেন, কাজ করতে যে ওনার যে কাজটা, যে আপনি বলেন যে অনেক সময় রাগও করতেন, বকাও দিতেন হয়তো, সেটাও হয়তো আপনি মিস করে থাকেন। তো শুটিং করতে যে কোন বিষয়গুলো এখন আপনি যখন কাজ করতে যান, কোন বিষয়টা সবচেয়ে বেশি মনে পড়ে ওনার? মনোযোগ। আচ্ছা, এরকম মনোযোগ নিয়ে আমি কাউকে কাজ করতে কখনো দেখিনি। স্যার বাইপাস করে আসলেন সিঙ্গাপুর থেকে, 15 দিনের মাথায় আমি শুনলাম স্যার চলে এসেছেন। যেদিনই এসেছেন আমিও ছুটে এসেছি, স্যারের বাসায় গেলাম। স্যার বললেন, ডাক্তার শুটিংয়ে যেতে হবে। আমি বললাম, স্যার আপনি এখন কি করে যাবেন? আরে না, কোনো সমস্যা নেই, আমি ভালো। প্রচণ্ড রোদ ছিল, সে রোদের মধ্যে স্যার গাজীপুরে শুটিং করলেন, এবং তখন তাকে আমি দেখিনি যে 1 সেকেন্ডের জন্য স্যারের কাজে অমনোযোগ ছিল।
এরকম মনোযোগী মানুষ মানে কাজের প্রতি চরম ভালোবাসা আমি ছিল আমার জীবনে দেখিনি। আচ্ছা, তো আমরা হুমায়ুন স্যারকে নিয়ে তো অনেক কিছু জানলাম, তার সাথে কাজ করার যে গল্পগুলো শুনলাম, তো এখন যে কাজগুলো করছেন এখনকার ব্যস্ততা কিরকম সেটা একটু আমরা জানি। এখন তো অনেক ব্যস্ত, কিন্তু অনেক বেশি কাজ করি। এখন দর্শকরা বলেন যে আপনাকে তো দেখা যায় না। আমি বলি আসলে অনেক কাজ করি, আপনি দেখেন না, ব্যর্থতা আমাদের। আমরা আপনাকে দেখানোর মতো হয়তো বা কিছু করতে পারছি না। সে কষ্টটা কাজ করে তো মনের মধ্যে। যখনই কোনো ভালো কাজ করি, এই ঈদে কিছু ভালো কাজ করেছি, এবং আমরা সবসময় কিন্তু ঈদে হুমায়ুন স্যারের নাটক দেখার জন্য সবসময় বসে থাকতাম, কারণ একটা নাটক হবে হুমায়ুন স্যার, সেটা আমাদের দেখতেই হবে। আমাদেরও ভেতরে এখন ওই কষ্টটা কিন্তু কাজ করে। এবারে ঈদে কিছু কাজ করেছি, যেরকম মাসুদ সুজানের কয়েকটা কাজ করেছি, ভালো, অনেক ভালো। এবং আমি বারবার ওনাকে বলি, ভাই স্যারের কথা মনে হচ্ছে। মানে যখন একটা ভালো সিকোয়েন্স করি, একটা সুন্দর সংলাপ দিই, আমি মনে করি ভাই স্যারের কথা মনে হচ্ছে। আবার ওনাকে বলি আপনি বিরক্ত হচ্ছেন না তো? আমি বারবার স্যারের কথা বলি জন্য। তো উনিও খুব ভালো মানুষ, আমার এখন একজন প্রিয় পরিচালক। চলচ্চিত্রে কি তখন কাজ করা হচ্ছে, কি কি কাজ আছে হাতে এখন? শেষ একটা ছবি করলাম, দে দৌড়, শাহ মোহাম্মদ নাইমুল করিমের। আচ্ছা, এটা হয়তো বা খুব শিগগির রিলিজ হবে। আচ্ছা আচ্ছা, তো সব শেষে জানতে চাচ্ছি, হুমায়ুন স্যার অনেক নাটক আছে, অনেক চলচ্চিত্র আছে আমরা দেখেছি, তো এখন সেই নাটকগুলো, চলচ্চিত্র আগে যেগুলো ছিল সেগুলোকে ধরে রাখার জন্য, বা যা আমরা যেন এখনো দেখতে পারি, বা তরুণ প্রজন্ম যারা আছে তারাও যেন এগুলো সম্পর্কে জানতে পারে, দেখতে পারে, হুমায়ুন স্যার কাজকে ধরে রাখার জন্য কি কি করা প্রয়োজন আপনার কি মনে হয়? এখন তো তথ্য প্রযুক্তির সর্বোচ্চ সাফল্যের সময়, এখন সবাই দেখছে স্যারের নাটক। কারণ ওই যে বললাম যে আমি এখন আমাকে ভাই আপনার নাটক দেখে আসলাম, আমি ইচ্ছে করি বলি যে কোন নাটকটা দেখেছেন, দেখি 15 বছর আগের নাটক। সেটাই তো এই তথ্য প্রযুক্তির কারণে শুধু নাটক না, ওনার গানগুলোও কিন্তু সেই অনেক আগের নাটক বা ফিল্মে যে গানগুলো, সেগুলো কিন্তু এখনো আমাদের কাছে অনেক জনপ্রিয়। এখনো জি, আসলে আমরা বলি প্রজন্ম বলি, আমি এটি বিশ্বাস করি না। প্রিয় জিনিস সব প্রজন্মই প্রিয়, অবশ্যই। সেটা 50 বছর আগেও প্রিয়, 50 বছর পরেও প্রিয়। অবশ্যই। কথা বলে অনেক ভালো লাগলো। আজকের এই বিশেষ দিনে আমরা আপনাকে পেয়েছি, এই জন্য আপনি আমাদের সময় দিয়েছেন, এই জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ। জি, আপনাকে ধন্যবাদ। প্রিয় দর্শক, কথায় কথায় আমরাও চলে এসেছি অনুষ্ঠানের শেষ প্রান্তে। আমাদের সঙ্গে যোগাযোগের ঠিকানা প্রযোজক শুভ সন্ধ্যা, এনটিভি বিএসসিসি ভবন, 7 তলা, 102 কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা 1215। আমাদের ইমেল অ্যাড্রেস shubhasondha@ntv.bd.com। এনটিভিতে সম্প্রচারিত সংবাদ অন্যান্য সকল অনুষ্ঠান দেখতে লগ ইন করুন www.ntvbd.com-এ। সবার মঙ্গল কামনা এখানেই শেষ করছি। শুভ সন্ধ্যা।